আলমের সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছিল 8 মাস আগে থেকে। 8 মাস আগে থেকে সে পরকীয়ায় জড়িত। আমি এটা বলছি, পরকীয়া নিয়ে তার সাথে আমার 8 মাস আগে থেকেই দ্বন্দ্ব। 8 মাস যাবত তার সাথে আমার দ্বন্দ্ব, কিন্তু দ্বন্দ্বর মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যু সজ্জায়, তখন হচ্ছে তার সাথে আমার দ্বন্দ্বর মাত্রাটা অনেকটা বেড়ে যায়। আর পরকীয়ার যে কথাটা আমি বলেছি, সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলছে, প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে, তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি। এই হচ্ছে সেই মিথিলা, যার সাথে তার গত 8 মাস যাবত সম্পর্ক। আমি যতটুকু জানি, আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক। মিথিলা তার বাবার লাশের সাথে বগুড়া ছিল, বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে, আপনারা ভিডিও ফুটেজ দেখবেন, টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে। ইভেন আমি হচ্ছে তার পাশে দাঁড়িয়েছি, আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলতো। তার মুখ থেকেই আপনারা শুনেন। টিকটকের মাধ্যমে তাকে মেসেজ করি, করার সঙ্গে সঙ্গে সে আমাকে নাম্বার পাঠায়, ভাই আপনার সঙ্গে কথা বলেছে। তখন আমি আমার মাছের বিজনেসে লাইভের কথা বলি যে আপনি কি আমাকে লাইভ করে দিবেন, আপনার নিলয় আলমগীর রয় উনি করতে। পরে ওনার আমি চিন্তা করলাম উনিও তো ভাইরাল পারসন, তাহলে ওনাকে বলি, তো উনি রাজি হয়ে বললো কি যে তাহলে তুমি আমার অফিসে আসো। আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব। সেখান থেকে 2 মাস পর আমার একটা প্রবলেম, অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কথা কান্নাকাটি করি, যেরকম আমার একটা প্রবলেম হয়েছে, আপনি কি আমাকে হেল্প করতে পারেন, তুমি অফিসে আসো। পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে যাই, যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয়। সে করে দেওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে, কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়। তখন কখনোই আমি রিয়ামনির সাথে তার কথা বলতে দেখিনি। সারা রাত আমার সাথে কথা বলেছে, দিনে কথা বলেছে, বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে। আমি ফোন ব্যবহার করি এই 2-3 বছর। এই সব বিশেষ করি যে রিয়ামনির সাথে আপনার কি বিয়ে হয়েছে, অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন যে রিয়ামনির সাথে আদৌ বিয়ে হয়েছে, তো উনি আমাকে বলে না ও শুধু আমার নায়িকা, এগুলো তো বলে, এরকম অনেকেই আছে। আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়। তখন ওনার মেয়ের সাথে, ওনাকে যখন বগুড়ায় মারধর করে, ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায়। মেয়েকে আমি এতটাই, বিয়ের প্রস্তাব উনি আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাব। তখন আমি বিয়ে করতে, সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে কখনো রাজি হইনি। একটা কথা বলতে বলতে ভালো, কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমি অসুস্থ দেখছি। পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্কে, মানে ফ্যামিলি কথায় ওনার মা, তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী ডেকে বিয়ে করেন। বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন, ওই ছবিটা, তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না, যে ভয় উনি ভাইরাল পারসন, আমি এগুলো খুবই অপছন্দ করি। পরে তখনও কিন্তু রিয়ামনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখিনি। আমি মসজিদে দাঁড়াবো, পরে উনি তো নামাজও পড়ে না। ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি না, আমি বিশ্বাস করি না ওনার কথা, আপনি বলেন। পরে ওনার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমরা এই মহানগরেই কিন্তু সংসার করি 3 মাস না 2 মাস সংসার করার পরে উনি আমাকে বলে কি আমি তো মিডিয়া পারসন, এখনই এটা ফ্ল্যাশ করা যাবে না। এই আস্তে আস্তে রিয়ামনির সাথে ওনার আমি দেখি, যখন মনে করেন পুরোপুরি আমি ওনার প্রতি দুর্বল হয়ে জানবে আমি তো মিডিয়ার, এখন যদি এটা ফ্ল্যাশ হয় তাহলে আমার ক্যারিয়ার প্রবলেম হবে। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, পারবা না, কেন পারবো না? তুমি যদি ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে। আর এই কথাটা উনি বারবার বলতো, রিয়া হচ্ছে আমার মিডিয়ার, তুমি হচ্ছে আমার ঘরের। তার বাড়ি আমারে নিয়ে রাখবে। বাড়ি রাখার পরে এক পর্যায়ে রিয়া, একদিন আমি তাকে তার মেয়ে কান্নাকাটি করছিল, দাদির সাথে ঝগড়া হয়েছে, আমি বলছি কি এরকম মেয়ে কান্নাকাটি করলে আমি কিন্তু এখানে থাকতে পারবো না। তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায়, ও কোরআন শরীফ ছিল বলুক, এই মেসেজটা পাওয়ার পরে ফোনে ওর সাথে আমার বোঝে নিত, সেও আমাকে অ্যাটাক করে, আমিও করি, 2 জন কথা কাটাকাটি আমাদের হয়। পরবর্তীতে ও জানার পরে ও কিন্তু বগুড়ায় যায়, যে আমাকে দেখে। তারপরে আলমের সাথে ওর আমার রূপটা আস্তে আস্তে, আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে যে আমি একটা কথা ওরে বলতাম, আমি কিন্তু ঘাড়ে উঠে যাওয়া মেয়ে না, আমি লক্ষ টাকা খরচ করে আমার ঘরের, আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন, বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে, ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে গেছিল।
আহ্বানগরে বাসা ভাড়া নিয়েছিল, আমি বলেছিলাম আপনারা হ্যাঁ, বিশ্বাস শোনেন করেননি। পরে কি হয়েছে আমার কথাটা আগে শেষ করব। পরবর্তীতে ওখানে আমি মানে মেন্টালি ভাবে আমি মেনে নিতে পারিনি খারাপ ব্যবহার। যখন ওর সাথে মিডিয়ায় কাজ করা লাগে, ওর সামনে আমাকে গালি দেয়, পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে শান্তি। এটা না আমি মানে টর্চারিংটা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম। ব্যাক করার পরে তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম। তার মেয়ে ফোন দিছে, দেখেন আপনারা ভুল বোঝাবুঝি করেন, আপনি আবার হয়ে যায়। তার বড় মেয়ে আলো এই আস্তে আস্তে আবার কথা হয়। কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা আমি একটা বিউটিশিয়ান, আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই। এর ভেতরেই তার বাবা অসুস্থর খবর শুনি। প্রথমেই যখন ওনার বাবা অসুস্থ হয় তখন পুরো হসপিটালে যাওয়া আসা ও মাঝে মধ্যে আসছে, সবকিছু দায়িত্বই আমার কাছে দিচ্ছে। ভালো কথা, এই যে 32টা দিনও আমি ছিলাম। নিউরোসায়েন্স হসপিটালে যাবেন, সে সবাইকে বলছে ওখানে যে ম্যাডাম হোটেলে যে বলেন, সর্বতলা বলেন, তারপরে হচ্ছে আপনার তার মেয়ে, বড় মেয়ে বলছে আমার আম্মু, সবাই আমার বলছে কে কিভাবে হয়। তার বড় মেয়ের বয়স হচ্ছে 18 বছর, 17-18 বছর। আর সেখানে আমি আর সে তো খুব কাছাকাছি বয়স। তা আমি বলতাম ওনার প্রথম ওয়াইফের, কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে। আমি ওকে, ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরোসায়েন্স হসপিটালে 6 তলায় যে আয়া থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন। সে যে আমাকে এখনো পর্যন্ত কালকে রাত পর্যন্ত বলতেছে যে জান তুমি একটু চুপ হয়ে থাকো, আমি সব ঠিক করে নেবো। আমি কি বলবো, রিয়া ছেড়ে দেবো, তারপরে বলবে এই মেয়ে নিয়ে এই হয়েছে, এখন আমার বিয়ে করতে হবে। কিন্তু আমি না মেন্টালি ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং হচ্ছিলাম, আমি নিতে পারতেছিলাম না যে পরকীয়া নারী এই কথাটা আমি না নিতে পারি। আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম, আমার বুক ব্যথা করতো, খারাপ লাগতো। সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্কতর্কি হয়ে আমাকে প্রচুর পিটাইতো। রিয়ার সাথে রিয়া আমার ফোন দেয়, প্রথম ফোন কিন্তু রেকর্ডিং হয়নি, তুমি যে ফোন দিছিলা পরে কিন্তু আমি তোমার যে রিয়ার সাথে আমি কথা বলছি ও আমারে কি বুঝাইছে আমি তো এত কিছু বুঝি না। রিয়ার সাথে কথা বলে ফোন আমরা কেটে দিচ্ছি, ও এসে আমাকে ফোন দেওয়াইছে, ও আমাকে দিয়ে বলাইছে, তার ভিতরে আমি ভুল বললে আমাকে পিটাইছে। রিয়া বলছে তোমার পাশে কি ও আছে, বাজে ভাবে বলছে যে তোমার পাশে কি ও আছে, রিয়া বলছে। পরে ও আমার সাথে এই করে, ওর সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিম, সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে। এদের অভ্যাস কি, আমি যে গালি দিচ্ছি আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি, রাইট? ওরা কি করে কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে। ভাই আমি মিডিয়ার মেয়ে না, আজকে এখানে আসতেও চাইনি। এখন সে আমার একটাই কথা, সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না, তাহলে সে ধর্ষক। আপনাদেরকে আমি দেখাই, এই দেখেন। তারপর আরো হসপিটালের ঘটনা বলছি। এখন ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের মিডিয়ার ভয়ে সে কি না স্বীকার করছে আমার কাছে, সে না স্বীকার করে না, কিন্তু সে বলছে এখন আমি স্বীকার করতে পারবো না সমাজের কাছে। ও করবার বাপ করবে। আমি কথা বলি, আমি অসুস্থ হয়ে পড়লাম, ও আমারে কি বললো, কি কথা শোনে না আমার। ও আমাকে বলছে যে জান তুমি কিছুদিন ঢাকায় থাকো, পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো। ও আমাকে নিয়ে গেল বাস স্ট্যান্ডে যাওয়ার পর ওখানে আমি সেন্সলেস হয়ে পড়ছি। পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায়, যাওয়ার পরে বললো কি আমি ওই প্রেগনেন্সি বাবু নষ্ট করায় ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে। ডাক্তার আমায় নিষেধ করছে যে এবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাঁচবা না 2 দিনে। আমার চেহারা দেখে তো বুঝতেছেন, ওর মেয়ের মন, বড় মেয়ের মন খারাপের জন্য আমি এমএম কিট খাই। তারপরে এই 3-4 মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে। আমি ওর বাবারে নিয়ে দৌড়াদৌড়িতে আমি নিজের দিকে খেয়াল করি, শেষ করি। তারপরে উনি কি করলো, ওনার খালা আমাকে হসপিটালে যাওয়ার পরে টেস্ট করে বললো কি ওটা মানে ওই যে বাচ্চার যে ফুলটা রয়ে গেছে আর ওইটা ইনফেকশন হয়েছে। ওনারা কি করলো, আমাকে আলিফ ক্লিনিক, ওনার মা বলছে কি সরকারি হসপিটালে নাও, আলম বলছে ও যাবে না, সরকারি হসপিটালে চিকিৎসা নেবে না। পরে আলিফ ক্লিনিকে ওর খালা নিয়ে গেল, নেওয়ার পরে আলোচনা করে বলছে কি যে ফুল থাকে না ওইটা রয়ে গেছে, ওটা ইনফেকশন করে ফেলছে, ইমিডিয়েটলি ওইটা হচ্ছে ডিএনসি করাইতে হবে। ওই রাত্রে ও ঢাকায় আসলো আর বললো কি আমি যে টাকা পাঠায় দিচ্ছি তুমি সকালেই ভর্তি হয়ে যাও। আমি ভর্তি হলাম, ওখানে ডিএনসি করার পর বাসার পর তার আগেও আমাকে অনেক মারধর করছে। এই ব্যাপারগুলো নিয়ে আমি টর্চারিং মানে ভিডিও আপলোড এগুলো নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম। আমার এখানে মারা, মাজায় মারা, পিঠে মারা, ওর মাটা সবার সামনে। ওদের এখন একটাই গায়ে জ্বালা, ওর মা ফ্যামিলির সবার, যে আমি একটু সরে যাই, কারণ তাদের ছেলেকে এই ব্যাপারটা নিয়ে ওকে ব্লেম দেওয়া।
এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তাদের ছেলেকে বাঁচাইতে হবে। কিন্তু আমি তো একটা অসুস্থ, আমি আসার পরে আমি ঘুরে ঘুরে পড়ে যাই। আমারে বললো ও ঢাকায় চলে আসলো, হসপিটালে ওরে নিলে একটা হই হই হবে। আমি সব মেনে নিচ্ছি। হসপিটালে যাওয়ার পরে এই দেখেন আমার ওষুধগুলো আমি খাইও নি, এখনো খেতে পাচ্ছি না, খাবারই খেতে পাচ্ছি না। 10-12টা করে ওষুধ আমি কিভাবে খেয়েছি। ওখান থেকে আসার পরে আমি ঘাড় উঁচু করতে পারি না। তার মেয়েদের ব্যবহার খুবই খারাপ, যে কোনো বিষয় আমার সাথে খারাপ ব্যবহার। এক পর্যায়ে আমি যেদিন চলে আসবো ওনার বড় মেয়ে আমার গায়ে হাত দেয়। এই কথা বলে যে আমি ভালোবাসি, পুরো নিউরো সায়েন্স হসপিটালে বলবেন। এই যে এই দেখেন এদিকে সব দিকে করে এগুলো আপনার ছবি নিয়ে নিয়েন। এই যে দেখেন আলম, আর ওখানে আপনি আলিফ ক্লিনিকে যে সিগনেচার ওর বড় মেয়ে করছে, ও তো চলে আসছে ঢাকায়। সিগনেচার করতে পারে না, আলো সিগনেচার করছে যে মেয়ে। ওরা কিন্তু রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। এটা হওয়ার পরে আমি কি করলাম, আমাকে বললো কি যে আমারে বাসার থেকে বের করে ওর কর্মচারী জনিকে দিয়ে বগুড়া বনানী নামে এক জায়গায় আমাকে রেখে চলে গেছে। তখন না আমি এত কষ্ট লাগছে যে আমি অসুস্থ, ঠিক আছে সে আমার হাজবেন্ড, তাকে ভালোবাসি, তাকে বাঁচানোর জন্য ওয়াইফরা মিথ্যা বলবে না, বলতেই পারে ভাই। আমি তখন না আমার এত খারাপ লাগছে, ও তো একটা লোক দিয়ে ঢাকায় আমাকে পৌঁছাইতে পারতো, যে তুমি অসুস্থ ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারতো। বনানী দিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে, আমি থানায় চলে যাই। কোন থানায় যাইতে আমি তো বুঝি না, কাহালু থানায় গেলাম। ওখানের মানুষ বললো সদর থানায় যাও। সদর থানার লোক দেখে বলতেছে আপনার অবস্থা এতটাই খারাপ, আপনি আগে হসপিটালে ভর্তি হন। হসপিটালে ভর্তি হওয়ার পরে তো চিকিৎসা চলছে। কালকে আমাকে আল্ট্রাসাউন্ড দিছে আর বলছে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। ওর বোনাই, ছোট বোনের হাজবেন্ড, নাম কি জানো, ডাক নাম শিশির, আর হচ্ছে আরেকটা মালিক, ও ডিশের ব্যবসা করে। ও আমাকে রাত 2টায় বলতেছে দেখা করবে। আমি নিচে নামছি, এর ভিতর অনেক মিডিয়া কর্মী এসে আমার ভিডিও পরে ওনার বোনাই 2টার সময় এসে যখন ওইখানে মিডিয়া কর্মী দেখে চলে গেল। ভোরে ওনার ওয়াইফ মানে ওনার বোনের হাজবেন্ডেরও 2টা বিয়ে, ছোট ওয়াইফকে নিয়ে মানে আমার ছোট ননদের সতীনকে নিয়ে ওনার বোনাই আসলো। এসে আমাকে নিচে নিয়ে কথা বলতে বলতে বলছে কি ভাবি চলেন আপনার একটু গোসল করায় নিয়ে আসি বাসা থেকে। বাইকে করে আমারে নিয়ে গেল, গোসল টোসল করে বুঝায় ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়ে যাবে, আপনি রিলিজ হয়ে যান। পরে আমি হসপিটাল আসার পর আলম বলছে কি যান তুমি ওখান থেকে রিলিজ হও, হওয়ার পরে আমি তোমাকে ঢাকায় নিয়ে এসে ব্লাড দেবো, তারপরে যা যা চিকিৎসা করা লাগে আমি করাবো। ওখানে আমি বলিই নাই রিলিজ হয়ে যাচ্ছে। আমি আলমের সাথে ঝগড়া, আমি হব না রিলিজ। ওই যে ছোট বোনের সতীনটা বলছি তুমি চলে যাও, আমার জোরপূর্বক রিলিজ করায় তাদের বাসায় নিয়ে যায়। নিয়ে আমি যে মামলা করার জন্য যে আমি সরকারি হসপিটালে আমি ভর্তি হলাম সেই কাগজ, তারপরে আমার আরিফ ক্লিনিকের যে প্রেসক্রিপশন তারা সরাই ফেলছে। রাতে আমারে বলছে কি সারাদিন বলছে আমরা ভাইয়ের কাছে নিয়ে যাব, নিয়ে আপনাদের সংসারটা গুছাই দেবো। যত রাত যাচ্ছে তাদের বিহেভিয়ার খারাপ হচ্ছে। পরে আমারে বলছে আপনি চুপচাপ ঢাকায় যাবেন, ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলবেন না, আর বগুড়ায় আপনি পা দেবেন না, তাহলে আপনার সমস্যা হবে। আমাকে বাসের টিকিটটা পর্যন্ত আমাকে দেয়নি, 2টা সিট কেটে আমারে শোয়াই দিয়ে চলে গেছে। আলম রাতে ফোনে আমার সাথে কথা বললো, তুমি আসো তোমার নিয়ে কিছুদিন একটু বাইরে কোথাও দিয়ে চিকিৎসা করাবো, আর তুমি আমি মিডিয়ার সামনে রিয়ার বিষয়, তারপরে ওই যে পরান ভাই আছে ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল, এদের বিষয় তুমি কিছু আমি যা যা শিখাই দেবো বলবা, না হলে আমি সুইসাইড করবো। আমি হ্যাঁ আমি বলবো, তুমি যা বলতে বলবা, তাও তুমি কিছু বলো না, আমি বলবো। তুমি আমি যত খারাপ হই তাও আমি বলবো, তুমি আমারে বল। আমি সকাল বলছি তাহলে তুমি একটু রেস্ট নাও, আমি মাথা উঁচু করতেই পারছিলাম না, আমি ওই কাপড়ের ব্যাগের উপরে মাথা দিয়ে আমি ঘুমায় পড়ছি। সকাল থেকে ফোন দিচ্ছি, সে ফোন ধরছে না। আর তার যে ওই আলামিন সরকার দেখেন, তার আমার সম্পর্ক যাই হোক, আলামিন সরকার বলে এটা কি ভাই বাচ্চা, তাহলে তার ফ্যামিলি আমার ডিএনসি করাইছে কেন? আর দালাল আলামিন আলম যে লোকটা এত খারাপ না, কিন্তু এই যে দালাল চক্র এরা মেয়ে নিয়ে নিয়ে এসে যদি শোয়াই দেয় তাহলে কি হবে? নিয়ে নিয়ে এসে শোয়াই দিচ্ছে প্রতিনিয়ত, ওরে খারাপ বানানোর পেছনে এর আশপাশে। আর তার ফ্যামিলির লোকজন চারে নিয়ে যাবে তারে। আলামিন মানে কোন আলামিন? এত ছেলে পেলে থাকতে হিরো আলমের সাথে বিয়ে করা লাগবে কেন? কি করে না ভাই, কথা বলতে বলতে অনেক সময় মানুষের আপনি কথাটাই তো প্রশ্নটা কি, আমি কি প্রথম দিনই তারে বিয়ে করে ফেলছি? অনেকদিন যাবত আসলে অনেকদিন যাবত কথা হইছে, ইমপ্রেস করছে। আমরা তো মেয়ে মানুষ, মেয়েরা চেহারা দেখে না, মেয়েরা কিন্তু চেহারা দেখে না, টাকা দেখে না, কেয়ারিং দেখে। এখন তখন তো অন্ধের মতো বিশ্বাস করেছি কালকে রাত পর্যন্ত। আপনি তখন বলছেন যে না হিরা আলম আমার বন্ধু, তার সাথে কোনো সম্পর্ক না, আপনার আলাদা সংসার আছে।
ঠিক সেই মুহূর্তে আপনি রিয়ামনির সাথে এসে আবার বলছেন হিরো আলম আমার বউ। আসলে সত্যটা কোনটা আমরা বুঝে নেব, আমাকে প্রমাণ দিতে হবে। হ্যাঁ, আপনাকে আমি বলছি, আমি তখন তার বাড়ি অবস্থান করছি। রিয়ার সাথে আমার কথা হওয়ার পরে কিন্তু ফোন কেটে দেয়, সেটা কিন্তু রেকর্ডিং হয়নি রিয়া। পরবর্তীতে উনি নিজে ফোন করায় আমাকে দিয়ে, করায় কথা পিটায় আমারে কথা বলায়। কে পিটায়? আলম। নাম বলতে হবে তো। আলম পিটায় আমারে কথা বলে, তার মেয়ে পাশে বসা, তার কোনো মানে আছে না, কোনো প্রাইভেসি নেই যে মেয়ের সামনে এটা বলা যাবে না। সে বলায়, এডিটিং করায়, তার ওই যে সেলিম নামে একটা ছেলে আছে, এডিটিং করায়, তারপরে ওনারা ছাড়ে। আর সে তো, আমি তো তারে অনেক ভালোবাসি, আমি তো তারে ছাড়তে চাইনি। সে আমাকে কেন বিয়ে করলেন? আপনি তো জানেন যে রিয়ামনি, সে আমাকে বলছে সে নায়িকা। রিয়ামনির আগে তো সারা দেশবাসী জানে রিয়ামনি তার ওয়াইফ, আপনি জানেন না এটা? সারা দেশবাসী জানে রিয়ামনি তার ওয়াইফ। আচ্ছা আপু, এর আগে তার 3টা বউ ছিল, তারপর আপনি কেন সে জানেন? আমারে বলছে, অনেক বলছে যে দেখো আমি কাউকে ছাড়তে চাইনি, এরা আমার কাছে এসছে হচ্ছে মিডিয়ার হওয়ার জন্য। তুমি তো তা না, আমার একটা বউ দরকার। তার মা চাইছে, তার বাবা চাইছে, তার ফ্যামিলি মেম্বাররা আমাকে চাইছে। কয় মাস সংসার করছেন বলেন তো? আমাদের বিয়ে হয়েছে সেপ্টেম্বরের 26 তারিখ। এই সেপ্টেম্বর কোন সালে? আগে 24 সালে। 24 সালে। আপনার কি বিয়ে কোথায় কোথায় সাবিনা ছিলেন? আছে? ওর কাছে আসছে। আচ্ছা কোথায় কোথায় ছিলেন বলেন তো? হ্যাঁ, কোথায় কোথায় ছিলেন তাকে নিয়ে, হিরো আলমকে নিয়ে? আমি তো এখানে আপনার মহানগরে আমার বাসা ছিল। আর আপু আমি একটা কথা বলি, সবার উদ্দেশ্যে বলি, আপনি আমাদের যেটা বলবেন এটা সত্যি, কারণ বাংলাদেশের মানুষ আমাদের না, না, দেখছে, আমি আর- লোকেশন ওর জায়গা খুঁজে বের করার দায়িত্ব আমাদের। আপনারা করেন। ওকে, আপনি হলে আমাদের সত্য বলে ভাই উত্তর তো দিচ্ছে আকাশ নেবে ভাই। না দিয়ে দিন। এখানে হচ্ছে আপনার মহানগরে ওনার অফিস হচ্ছে কয় নাম্বার রোডে ছিল যেন? 116 নম্বর। 2 নাম্বার রোডে ছিল, আমার বাসা ছিল 1 নাম্বার রোডে। আচ্ছা হিরো আলমের বাড়ি বউ হিসেবে কয়দিন ছিলেন? আমি প্রথম একেবারে আমার জিনিসপত্র নিয়ে যে 2 মাস 5 দিন ছিল। গ্রামের বাড়ি, এলাকাবাসী সবাই জানে যে আপনি তার বউ? এখন জানে, তখন বলছিল ভাড়াটিয়া। ভাড়াটিয়া? আর একটা কথা, ভাড়াটিয়া কি বাংলাদেশে কি আমার 10 লাখ টাকার ফার্নিচার নিয়ে কি আমার ওই দরজা নেই, জানলা নেই, এই বাড়ি ভাড়া থাকা লাগবে? আচ্ছা রিয়ামনি তো কয়েকবার গেছিল আপনি থাকার পরও, না, একবার গেছিল, চলে এসেছিল। তো দেখা হয়নি দুজনের? হ্যাঁ হয়েছে। কি হয়েছে, কি বলছেন দুজন? দুজনের কথা ওই যে আমার অল্প 5 মিনিট, 2-3 মিনিটের মতো আমাদের। ওর মা পরিচয় দিয়েছে সে ভাড়াটিয়া। হ্যাঁ, আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন, আপনার আগের সংসার কতদিন আগে ডিভোর্স হয়েছে? আরো অনেক দিন আগে, আমাদের তাও 1.5 বছরের বেশি। আচ্ছা শোনেন আমার প্রশ্ন শোনেন, রিয়ামনি যখন হিরো আলম রিয়ামনি তার গ্রামের বাড়ি গেল, আপনিও গ্রামের বাড়ি বউ হিসেবে থাকছেন, আলম কার কাছে ছিল? আলমটা গেছেই ভোরে, হ্যাঁ যাওয়ার পরে হচ্ছে ওর মা আমারে বলে দিছে তুমি নিচে নামবা না, রিয়ারে বলে দিছে তুমি উপরে যাবা। এক মাস আপনি বলেছেন। রমজান মাসের 1 মাস। রমজান মাসের 1 মাস। পুরো 1 মাস ছিল না তো। আমি রিয়ামনি নিজে স্বীকার করেছে। আমি 3-4 বার গেছি, তখন ও ছিল না। আচ্ছা আরমান ভাইয়ের প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি। বলেন। বগুড়াতে মিথিলা ছিল সিক্রেট স্ত্রী, সিক্রেট যেটা লুকানো, ওটা জানতাম। কিন্তু রিয়ামনি ওপেন, রিয়ামনি তো তার স্ত্রী। সেখানে আমি যখন বগুড়াতে যাব অবশ্যই মিথিলাকে লুকানো হবে, এটা তো বোঝার কথা। আমি আসার পরে মিথিলা আমার মা মারা আমার গেছিল। সামনে থেকে আমি ছিলাম, আমার মা মারা গেছিল, হুট করে আমি চলে আসি, তারপরে ওরা যায়। আপু আপনি কি কখনো মিথিলাকে দেখছিলেন রিয়ামনি? হ্যাঁ মিথিলাকে দেখেছি, কিন্তু বলেছে ভাড়াটিয়া, মিথিলা ভাড়াটিয়া তার বাসার। আমার একটা প্রশ্ন আছে, কিন্তু ভাড়াটিয়া আপনি বলছেন যে 1 মাস ছিলেন, রোজার মাসে 1 মাস ছিলেন। তখন মিথিলা ছিল না, 1 মাস, এখন সে বলতেছে আপনাকে দেখিনি। মিথিলা, মিথিলা এখন কি আপনার পেটে হিরো আলমের বাচ্চা আছে? ডিএনসি হয়েছে আমার। ডিএনসি হয়ে নষ্ট করছেন? হ্যাঁ, এই বাচ্চা কার? এর আগে কি আপনার বিয়ে হয়েছে কোথাও? এই বাচ্চা কার? কি মনে করেন, কি বলছেন? এই বাচ্চাটা কার ছিল, হিরো আলমের না অন্য কারো? আপনি উত্তর দিবেন। হ্যাঁ কতদিন, কত মাসের বাচ্চা নষ্ট করছেন বলেন তো? তখন 1.5 মাসের বাচ্চা নষ্ট করেছে। এটা কি অন্যায় করছেন আপনি? ওনার মেয়ের কান্নার জন্য করছিলাম, মেয়েকে এতটাই ভালোবাসতাম, সেই মেয়ে আমার গায়ে হাত তুলছে। এই মেয়ে এই বাচ্চাটা নষ্ট করতে আপনাকে সাহায্য করছে কে কে? ওর মেয়ে কান্না করার পরে আমি এমএন কিট খেয়েছি। আর কেউ বলছে আপনাকে? না, শুধু মেয়ের জন্য বাচ্চা নষ্ট করছেন? পেছনের মানুষ কেউ নিতেছে না। তাহলে হিরো আলমের কি দোষ? মেয়ের কান্নাই বাচ্চাটা নষ্ট করলেন, হিরো আলমের দোষ কি? ওর দোষ নেই। তখন যখন বাচ্চা নষ্ট করেছিলাম, সে সঙ্গে থেকে করাইছিল। তাহলে কি আপনি কি বাচ্চা কয়টা নষ্ট করছেন? বাচ্চা নষ্ট করলেন? বাচ্চা নষ্ট করছেন কয়টা? 2টো। প্রথম বাচ্চা কে নষ্ট করাইছে? ও নিজে। এখন কি আপনারা দুজন মিলে হিরো আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতেছেন নাকি হ্যাঁ, হিরো ও আলমের আমাকে কাছে আপনি অস্বীকার করছে, তাহলে তো ও ধর্ষক, আমি মামলা দিব। আচ্ছা, আর আমি ডিভোর্স চাই। সে যদি আপনাকে আবার নিতে চায়, বিয়ে করতে চায়, আপনার কি দুই বউ কি হিরো আলমের প্রতি করতে চাচ্ছেন? রিয়া কি করবে আমি জানি না, আমি করবো না, সমস্যা। আরো যে ওয়াইফ আছে তাদেরকে সাথে দিবেন?
এক মিনিট, মিথিলাকে প্রশ্ন করা শেষ হলে আমার পাশে আছে ম্যাক্স অভি। আচ্ছা ম্যাক্সওভিকে প্রশ্ন করবো আমি। ওনার সাথে আপনারা পরিচিত হন। উনি অলরেডি পরিচিত। ওটা শেষ হয় নাই, মিথিলা বলে নাই। ওনার বউ হিরো আলম ভাগাই নিয়েছে। সংবাদ সম্মেলন ডাকছেন, আপনার অভিযোগ আমার বলছেন। অভিযোগ একটাই, এখন আপনি যে কি করতে চান? সে চুরি করে আমার সাথে সংসার করবে, প্রকাশ্যে না। আর আমি তার সাথে চুরি করেও সংসার করব না, প্রকাশ্যেও করব না। কেমনে করবেন? সে ডিভোর্স চাই আমি। আপনি তো কাবিন নামাই দেখাতে পারতেছেন না, তার কাছে আমি ডিভোর্স চাচ্ছি। আপনার তো কাবিন নামা নাই। তো স্ত্রী, এর প্রমাণটা কি আসলে? এটা বলেন। যদি প্রমাণ না হয় তাহলে বাচ্চা নষ্ট হয়েছে, তাহলে সে ধর্ষক। হ্যাঁ হতে সেটা পারে, হতে পারে প্রমাণটা চাই। ধর্ষক, কিন্তু স্বামী কিনা সেটা আপনি প্রমাণ দিন। আমি প্রমাণ দিতে যাব না তো, তাহলে সে ধর্ষক। তাহলে তো দর্শক তাকে স্বামী বলে এখানে সংবাদ সম্মেলন বলছে। সে যদি না বলে তাহলে অন্য কোনো ধর্ষক। প্রমাণ, কাবিন নামা ছাড়া বা অন্য কোনো প্রমাণ? ছবি আছে, তার মেয়ের সাথে ছবি আছে, বাসায় ছবি আছে। এইগুলো তো সবার কাছেই থাকে। হ্যাঁ, রাজীব ভাই, আপনাকে যেকোনো একটা সিদ্ধান্ত বলেই দিল যে উনি যদি স্বামী না হয় তাহলে দর্শক, তাহলে আমার বারবার আমি স্বামী ধর্ষক। না, না, আপনি তো বলছেন না, ওনার সাথে আপনার বিয়ে হয়েছে। আপনি নিউরোসায়েন্স হসপিটালে যান, সবাইকে বলছে আমি ওই সেখানে কি আপনি আইনের কাবিন নামা নেই কেন? আমার কাছে আছে। আর বাবা সে আমি একটা কথা আপনাদের সবার উদ্দেশ্যে বলি, হিরো আলম তার বাবার কবর ছুঁয়ে বলবে যে আমি বউ না, তাহলে আমি এখানে আর কোনো কথা। আচ্ছা, হিরো আলমকে আপন মাইক দেখছেন? হিরো আলমের হ্যাঁ, দেখছি। তার তার সাথে আমার মিশতে দিত না ওনার এই মা। আপন মাকে কি সে দেখতো হিরো আলম? হ্যাঁ দেখাশোনা করতো? হ্যাঁ অবশ্যই। তার সাথে মিশতে দিত না কেন? তাহলে এই মা ওই দিকে আমার কখনো যেতে দেয়নি আর মিশতে দেয়নি, এই বাসায় রেখে দিত। আর তাদের ছাড়া আমি আমি আমার বাইরে বেরোইতে মানুষের সাথে খুব কম। আপনার একটু ইয়ে করে আপনার টাকা পয়সা কিন্তু আলম তার বারে অনেক খেয়াল করে বোনদেরকে, সত্যি এটা। আপনার টাকা পয়সা হাতে নিচ্ছে হ্যাঁ, আচ্ছা আমার রিয়ামনির সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সেই সুযোগটা কি আপনি নিতে চাচ্ছেন কিনা? কখনোই না। কোরআন শরীফ কেন, কাবা শরীফে যে বলবো, কখনোই বলিনি। আমি বলছি কি আমার কোনো সমস্যা নেই। আপনি একটু অভিযোগ দিয়েছেন যদি হিরো আলম আপনার স্বামী না হয় তাহলে সে ধর্ষককারী। আপনার কাছে কি এমন প্রমাণ আছে, বা যদি ডিএনএ করা হয় ডিএনএ তে কি ধরা খাবে কিনা? প্রথম প্রশ্ন। অবশ্যই ডিএনএ টেস্ট আছে? টেস্টটা আমি করাইনি, আমার হয়তো এরকমই ছিল। যদি আলম ডিএনএ টেস্ট করায়, এই যে আপনি করেন, আমার যে বাচ্চাটা নষ্ট হয়েছে এই পেপারস নিয়ে আপনারা দেখেন। আপনারা যে এত কথা বলছেন না, যদি আজকে আমি মারা যাই, আজকে সকালেই কিন্তু আমি মানে এত কষ্ট হচ্ছিল, ও সারাটা দিন আমাকে সাপোর্ট দিচ্ছে, এটা সত্যি কথা। মানে আমি সকালে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছিল যে একটা মানুষকে আমি এত বিশ্বাস করলাম, এত ভালোবাসলাম, আর সে আমার সাথে, তার কাছে আমার কোনো চাওয়া পাওয়া ছিল না। কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, আমি হচ্ছে একজন ডান্স কন্টেন্ট ক্রিয়েটর। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে ম্যাক্স অভিলিয়াস। দীর্ঘ 12 বছর ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আমার ডান্স করে থাকি, ঠিক আছে? সো এরকম ডান্স করতে 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 হঠাৎ করে আপনার 2 মাস 2.5 মাস আগে হিরো আলমের সাথে আমার কথা হয়, ঠিক আছে? তারপরে যোগাযোগ হয়। আগে আপনার বোর বিষয়টা ক্লিয়ার করেন। না, না, এই, ভাই বলতে দেন, আপনি জোর প্রয়োগ করুন। আচ্ছা বাইরে একটু সুবিধা করে দিই, বাইরে একটু সুবিধা করে। হিরো আলম কি আপনার বউ চিন্তাই করে নিয়ে গেছে? আমার সে এখন বউ নাই, তারে আমি তালাক দিছি, তারে বিয়ে সরি তারে হচ্ছে ভিডিও করার রিয়ামনিকে বিয়ে করার আগে? না সরি উনি বলেছেন যে ওনাকে বিয়ে করা আপনাকে বিয়ে করছে। হ্যাঁ, বিয়ে করা। আরে ভাই রিয়ামনিকে বিয়ে করছেন আপনি? অসম্ভব, আমার সাথে কাজ করার আগে ভাই জিগাইছি তারে, তোমার জিগাইনি। আপনি কি রিয়ামনিকে বিয়ে আপনাদের করছেন? মধ্যে প্রেম আছে, বিয়ের সাথে এরকম হবে কিছু? সে হচ্ছে আমার বোনের মতো, ফ্রেন্ডের মতো। আমি তার সাথে কেন হিরো আলম তো তাকে বোন বলছিল, হিরো আলম তো উনাকে বোন বলছিল। রিয়ামনিকে বন্ধ বলছিল। হিরো আলম আমি এক জিনিস দেখি ভাই, এখানে সবাই কি হিরো আলমের সাথে তুলনা করলে হবে? হিরো আলম ভাই অবশ্যই সিনিয়র, উনি ওনার লেভেলে, আমি আমার মতো করে কাজ করি। এখন উনি আর কোনো কন্টেন্ট মানে ওনার কোনো খায় দেয় কাজ নাই, উনি এতদিন আলোচনায় আসতেছে না, এর জন্য উনি মনে করেন তার পিছে লাগে, এখন তো আর কেউ পাচ্ছে না, আমার পিছে লাগে। তার সাথে আমি ভিডিও করছি, এতে আমার কোনো দোষ আছে? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে কোনো কারোর সাথে ডান্স করতেই পারি। সবাই একটু নোট করবেন, তার সাথে আমি ডান্স করছি, ঠিক আছে? 10 তারিখে সেই ভিডিও আপলোড করছি 15 তারিখে। তার 7 ঘন্টা না 5 ঘন্টা পরে তার বাবা মারা গেছে, আমি কোনো কিছু জানি না। সে উল্টা কমপ্লেন করে যে আমি তার ওয়াইফকে নাকি ভাগাই নিয়ে আসছি, এটা সেটা। ইভেন সে আমাকে অনেক ছেড় দিছে, আমার ফেসবুক আইডি সে নষ্ট করে দিছে। আমাকে বলছে আমি যদি তোর কিছু করতে না পারি তাহলে এই ঢাকা শহর আমি ছেড়ে দিব, ঠিক আছে? সে আমাকে এরকম কমপ্লেন দিছে, সম্পূর্ণ সবকিছু রিপোর্ট আমার কাছে আছে। সো সে একজন সন্ত্রাসী মানুষ, সে যেহেতু আমাকে ক্লেম করছে, সো আমি তাকে কোনো পাল্টা রিয়াক্ট না করে অবশ্যই দেশে আইন আছে, ঠিক আছে? আমি আইনের আশ্রয় নিছি, আমি
ইয়ের কাছে, পুলিশের কাছে গেছি। পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ জিডি করে এই দিয়েছে। দেখো, এটা দিচ্ছিল আমার। That's it, এই হচ্ছে ব্যাপার। তো তার কিছুদিন পরে হিরো আলম কিন্তু আমাকে একটা কথা বলছে যে তোর বউয়ের সাথে আমি ভিডিও করব, ঠিক আছে, আমার কাছে রেকর্ড আছে। আমি ভিডিও করবে, সে ডান্স ভিডিও করবে, সে মিউজিক ভিডিও করবে, ওকে করুক, সে আমাকে জ্বলাবে, ঠিক আছে। আপনারাও ওনার বউয়ের সাথে করেছেন, পাল্টাপাল্টি ওনাও করতেই পারে। আমার বউ বলতে সে হচ্ছে আমার এক্স ওয়াইফ, তাকে আমি তার সাথে ভিডিও করার আগে 1 সপ্তাহ আগে আমি তাকে তালাক দিয়ে দিছি। আমার কথা বুঝছেন? তালাক দিতে এর কোনো অনেক কারণ আছে। হিরো আলমের দোষারোপ করেন কেন? হিরো আলমের অবশ্যই দোষ আছে। আমাকে বলতে দেন, আমি প্রকাশ করি। হিরো আলম ভাই, উনি, আমি যখন ওনাকে নিয়ে ভিডিও বানাই তখন উনি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে, ঠিক আছে। কিন্তু আমার ওয়াইফকে তো আমি তার 1 সপ্তাহ আগে তালাক দিয়ে দিছি, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ওয়াইফ আমাকে বলছে, সে বলছে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি। আমার বাসা গাজীপুর শালনা চৌরাস্তা, ঠিক আছে, রাস্তার ডাইন সাইডে। আমি তার বাচ্চা নষ্ট করছি নাকি সে পরকীয়া লিপ্ত? আপনারা একটু আমাদের এলাকায় যাবেন, গিয়ে একটু দেখে আসবেন, বলে আসবেন। আমার এলাকাও ঘুরবেন, তার এলাকাও ঘুরবেন, ঠিক আছে। সে হচ্ছে আমার সাথে থাকাকালীন সে মনে করেন আমি একটু বাইরে গেলে আমি তাকে ফোন ইউজ করতে দিতাম না, সিম ইউজ করতে দিতাম না। অনেক কান্নাকাটির পরে তাকে আমি একটা ফোন কিনে দিচ্ছি। আমি একটু বাইরে গেলেই সে একটা সিম ঢুকে সে কথা বলে, ঠিক আছে। হতে পারে হিরো আলম, হতে পারে অমুক তমুক। আমি একদিন দেখতে পাচ্ছি একটা ছেলে, তার নাম হচ্ছে আপনার রফিক করে নাম, তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয়, এটা নিয়ে ঝামেলা হয়। আমি তার সাথে আর কোনো কথা বলি না। তারপরে আমি বাড়িতে চলে যাই, কোথায়? গাজীপুর চলে যাই। গাজীপুর গিয়ে তাকে আমি তার আম্মুর কাছে বিচার দিই যে এরকম সে এরকম করে। তবে তার আম্মু আমাকে এটা ওটা বুঝাই দেয়, আমি তাকে নিয়ে আসি। এরকম টুকটাক ঝামেলা হয়। সে আমার এমনও দিন গেছে, আমার পায়ে পড়ে এমন জিনিস দেখছি আমি, সে আমার পায়ে পড়ে আইসা মাপ চাইছে। 3টা বছর তার সাথে আমি সংসার করি। আমার কথা বুঝছেন? সে আগে 500 টাকার বিনিময়ে রাস্তাঘাটে ডান্স করতো। তো আমি করোনার সময় বিপদে পড়ে, আমি ছোট থেকে ঢাকা থাকি, করোনার সময় বিপদে পড়ে আমি গাজীপুরে গেছি। গাজীপুরে যাওয়ার পরে তার সাথে আমার যোগাযোগ হয় কোনো একটা মাধ্যমে। তো তাকে আমি বলি যে ঠিক আছে, আপনি ডান্স করতে পারেন, ঠিক আছে। তারপরে সে আসছে, 2 মাস হয় নাই, তাকে আমি বিয়ে করে ফেলছি। আমি অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে একটা ইউটিউবার নর্মালি সবার সাথে কথাবার্তা বলে, তো তাকে আমার মনে হয়েছে যে সে ভালো, এর জন্য আমি তাকে বিয়ে করে ফেলছি। সে আমাকে যেভাবে বুঝাইতো, সেই মানুষ আর এখনকার মানুষের ভিতরে অনেক ডিফারেন্স। তো তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায়, হ্যাঁ। আর সে আরেকটা পয়েন্ট নোট করেন, হিরো আলম ভাই তার কাছে গেছে না? হিরো আলম ভাই কয়টা বিয়ে করছে? টোটাল 5টা। আমার ওয়াইফের তৃতীয় নাম্বার হাজবেন্ড। আমার কথা বুঝছেন? ছেলে, আমার কথা বুঝছেন ভাই? অ্যাকচুয়ালি বিশেষ করে হচ্ছে যে আমি একজন আনমেরিড ছেলে, তার সাথে যখন সম্পর্ক করি, আমার এলাকার তার এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে না করে। আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাড়িতে যান, সবাই একটু জিজ্ঞেস করে, সামনে আমার বাসা, সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে। সে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি, তার বাচ্চা পেটে ছিল, এটা সত্যি কথা। কিন্তু তার বাচ্চা তার মার কথা শুনে সে নষ্ট করে দিচ্ছে। সে আমারে বলে আমি এখন লাইফ শুরু করতে পারলাম না। আপনারা গতকাল দেখেছেন হিরো আলম এবং তার এক্স ওয়াইফ মিলে সংবাদ সম্মেলন করেছে। সেখানে ওনার এক্স ওয়াইফ বলেছে আমি নাকি ওনার সংসারে গিয়ে এর সাথে বাসায় থেকেছি। এইটা প্রমাণ করতে হবে সবাইকে। যদি সে তার মতো মনে করে, ওই মেয়েটার মতো যদি সবাইকে মনে করে, তার এক্স হাজবেন্ডই বলছে তার বাজে ভিডিও আছে তার কাছে। এরকম মেয়ের মুখ থেকে এই কথাই বের হতে পারে যে আমার বাসা নেই, আমি কেন এর বাসায় গিয়ে থাকতে যাব? কেন আমি তার বাসায় থাকতে যাব? আমার বাসা নেই। এই মেয়েটা আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে এবং আমি ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অলরেডি নিয়েছি। আমার বিরুদ্ধে আমাদের এলাকায় যান, বুঝতে পারবেন, ঠিক আছে? আমরা কো-আর্টিস্ট, আমরা কাজ করেছি। আমরা এক বাসায় থাকার প্রশ্ন আসে কিভাবে? এত বড় কথা কিভাবে বলে একটা মেয়ে আরেকটা মেয়েকে এত বড় অপবাদ কিভাবে দিয়েছে? ডিভোর্স তো আমি তো তাকে ডিভোর্স করিনি, এখন সে আমাকে তালাক দিয়েছে মুখে বলছে, বাট আমি এখনো কোনো কাগজ পাইনি।